আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। ওকে, সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে দেখো কোন কোন গল্প কবিতা তোমাদের পড়তে হবে। সাহিত্য মেলা বই থেকে মরশুমের দিনে, হাট, দেয়ালচিত্র, পিঁপড়ি, ফাঁকি, চিত্রগ্রীব, আশীর্বাদ, এক ভুতুড়ে কাণ্ড, ওকে, বাঘ, এইগুলো রয়েছে তোমাদের। ওকে, এরপর হচ্ছে দেখো হজ বরলা তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে সেখানে 15 থেকে 27 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। ব্যাকরণ বই থেকে শব্দরূপ, বিভক্তি, অনুসর্গ ও উপসর্গ, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, পদান্তর, এইগুলো পড়তে হবে। এছাড়া অনুচ্ছেদ রচনা আর হচ্ছে পত্র রচনা এগুলো থাকবে। তো এই সমস্ত গল্প কবিতা, সহায়ক পাঠ, ব্যাকরণ এগুলো তোমাদের পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য, ঠিক আছে। এরপর দেখো তোমাদের কীরকম প্রশ্ন দেওয়া হয় পরীক্ষায়। প্রথমে 12টি এমসিকিউ প্রশ্ন সাধারণত দেওয়া থাকবে। 1 নম্বর মানের প্রশ্ন, সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। এগুলো গদ্য থেকে 2টি, কবিতা থেকে 2টি, ব্যাকরণ থেকে 8টি, এরকম করে দেওয়া থাকবে। এরপর 12টি এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে। এগুলো হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন, এক কথায় উত্তর লিখতে হবে। এগুলো তোমাদের গদ্য থেকে 4টি, কবিতা থেকে 4টি, সহায়ক পাঠ থেকে 4টি, এরকম করে দেওয়া থাকবে, টোটাল 12টা। এরপর দেখো 3 নম্বর মানের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। গদ্য থেকে, কবিতা থেকে 2টি লিখতে হবে 3 নম্বর মানের প্রশ্ন, 3 দুগুণে 6 নম্বর, এবং সহায়ক পাঠ থেকে লিখতে হবে 2টি, 3 নম্বর মানের প্রশ্ন, 3 দুগুণে 6 নম্বর। এগুলো তোমাদের এক্সট্রা প্রশ্ন এখানে দেওয়া থাকবে, ঠিক আছে। তো এরকম টোটাল হচ্ছে 18 নম্বর থাকছে এখানে। এরপর 2টি 4 নম্বর মানের প্রশ্ন উত্তর লিখতে হবে, যেগুলো প্রবন্ধ রচনা এবং পত্র রচনা থাকবে, ঠিক আছে। 4 দুগুণে 8 নম্বর। তো এইরকম প্যাটার্নে সাধারণত তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে। সেকেন্ড ইউনিট টেস্টে 50 নম্বর টোটাল প্রশ্ন থাকবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। চলো আমরা এখন একটি কোশ্চেন পেপার এবং এর সম্পূর্ণ উত্তর দেখে নিই। দেখো 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 12 = 12, অর্থাৎ প্রশ্নের মান 1 নম্বর করে এবং 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে। পরের দিকে মানভূমি দেয়াল চিত্রের প্রতীক বলা হয় পদ্মকে, গিরিফলককে, মুরগা ঝাড়কে না সূর্যকে? তো মানভূমির দেয়াল চিত্র বলা হয় পদ্মকে। পরের দিকে প্রশ্ন, আগে বছর শুরু হতো পৌষে, মাঘে, অগ্রহায়ণে, কার্তিকে? তো আগে বছর শুরু হতো অগ্রহায়ণে। গয়ের দিকে নির্জন হাটে রাত্রি নামিল একক ড্যাশ, পাকুর শাখে, মুক্ত বাতাসে, কাকের ডাকে, কাকের পাখায়? তো নির্জন হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে, শূন্যস্থানে বসবে কাকের ডাকে। ঘয়ের দাগে নিকট শব্দ, নিকট পদটির বিশেষ্য হলো নিকট, নৈকট্য, দূরে, নিকট, কাছে, দূরে না নৈকট্য? তো নিকট এই যে পদ, এটার বিশেষ্য পদ হচ্ছে নৈকট্য। উঙ্গর দেখা প্রশ্ন, শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় সেগুলোকে বলে ধাতু বিভক্তি, শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি না পদ? তো শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় সেগুলি হচ্ছে শব্দ বিভক্তি। ছয়ের দিকে উদার শব্দ, উদার শব্দটির বিশেষণ হলো উদার, ঔদার্য, উদারিক না বোকা? তো উদার শব্দটির বিশেষণ হচ্ছে ঔদারিক। ছয়ের দিকে হাট কবিতার রচয়িতা রবীন্দ্রনাথ, যতীন্দ্রনাথ, অমরনাথ না দেবীনাথ? তো হাট কবিতার রচয়িতা হচ্ছেন যতীন্দ্রনাথ। বর্গীয় দাগে জল দেওয়া হলো রেখাঙ্কিত পদটি সমাপিকা, অসমাপিকা, সকর্মক না অকর্মক? তো জল এটা হচ্ছে সকর্মক। ঝয়ের দাগে ব্রতের মধ্য দিয়ে মনে পড়ে যায় দূরের মানুষের কথা, আপনজনের কথা, বন্ধু বান্ধবদের কথা না গ্রামের মানুষের কথা? তো ব্রতের মধ্য দিয়ে মনে পড়ে যায় আপনজনের কথা। ইঙ্গর দাগে হচ্ছে অনুসর্গের অন্য একটি নাম উপসর্গ, প্রত্যয় ও পরসর্গ না ধাতু? তো অনুসর্গের অন্য একটি নাম হচ্ছে পরসর্গ। ছয়ের দাগে প্রশ্ন, ঘড়ির দিকে তাকিয়ে বসে আছি, কখন ছুটির ঘন্টা পড়বে? বাক্যে ব্যবহৃত অনুসর্গটি হলো ঘড়ি, দিকে, বসে না তাকিয়ে? তো এখানে অনুসর্গ কোনটা? অনুসর্গ হচ্ছে দিকে, এটা হচ্ছে অনুসর্গ, ঠিক আছে। ছয়ের দিকে উপসর্গ ব্যবহৃত হয় শব্দের আগে, শব্দের পরে, অনুসর্গের সঙ্গে, শব্দের মাঝে। তো উপসর্গ ব্যবহৃত হয় শব্দের আগে, ঠিক আছে, এবং অনুসর্গ শব্দের পরে ব্যবহৃত হয়। তো এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা পিডিএফ ফাইল পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অ্যাপের মধ্যে পেড কোর্সের মধ্যে কিন্তু এই সমস্ত প্রশ্নের পিডিএফগুলো দেওয়া থাকবে। এখানে সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এইসব কিছু ভিডিও আর পিডিএফ থাকবে। পিডিএফগুলো তোমরা নিজেদের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আমরা এর পরবর্তী প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই। 2 নম্বর জায়গায় বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 12টি লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে 1 × 12 = 12। 2 এর ক নম্বর দাগে কোন কোন উৎসবকে উপলক্ষ করে দেওয়াল চিত্রগুলি আঁকা হয়? তো দেখো আশ্বিনের দুর্গাপুজো, কার্তিকের অমাবস্যা ও দীপাবলি, এই 2 উৎসব কালকে উপলক্ষ করে দেওয়াল চিত্রগুলি আঁকা হয়। পরের দাগে পিঁপড়ের চলাচলের ভঙ্গিটি কেমন? তো পিঁপড়ের চলাচলের ভঙ্গিটি ব্যস্ত, মধুর চলা। এরপর ফাঁকি রচনায় কোন নদীর নাম আছে? উত্তর লিখবে ফাঁকি রচনায় কাঠজড়ি এই নদীর নাম আছে। ঘয়ের দাগে মানভূম দেয়াল চিত্রের প্রতীক বলা হয় কোন ফুলকে? তো মানভূম দেয়াল চিত্রের প্রতীক বলা হয় পদ্ম ফুলকে।
পরের প্রশ্ন হচ্ছে অঙ্গর দাগে হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? তো বিকেলবেলায় হাটে কেনাবেচা করে সকলে ঘরে ফিরে যায়, তাই সন্ধ্যায় হাটে সন্ধ্যা প্রদীপ দেওয়ার মতো কেউ থাকে না। এরপর কবির কি দেখে কেমন চেনা চেনা লাগে মনে হয়েছে? তো পিঁপড়ের ব্যস্ত মধুর চলা দেখে কবির কেমন চেনা চেনা লাগে এটা মনে হয়েছে। হিজিবিজ বীজ কে? তো হিজিবিজ বীজ একটা জন্তু, সে মানুষ না বাঁদর, পেঁচা না ভূত তা বোঝা মুশকিল। বর্গীয় দাগে হচ্ছে কাকেশ্বর কুচকুচের ঠিকানা লেখন। তো 41 নম্বর গেছো বাজার কাকে পড়তে, এটা হচ্ছে কাকেশ্বর কুচকুচের ঠিকানা। ঝয়ের দাগে বুড়ো কাকে সম্বোধন করে কাঁদছিল। দেখো বুড়ো মা, পিসি ও শিবুদাকে সম্বোধন করে কাঁদছিল। ইঙ্গর দাগে হিজিবিজ বীজ দ্বিতীয়বার শ্বশুরের নাম কি বলেছিল? তো হিজিবিজ বীজ দ্বিতীয়বার শ্বশুরের নাম বলেছিল বিস্কুট। টয়ের দাগে দুটি বিদেশি অনুসর্গের উদাহরণ দাও। তো দুটি বিদেশি অনুসর্গের উদাহরণ হচ্ছে বাদে, বাবদ, এইগুলো। সমচ্চারিত শব্দ দুটির অর্থ লেখন। এখানে দেওয়া আছে কপাল আর কপল, দুটি প্রায় একই রকমের এদের উচ্চারণ, কিন্তু অর্থ আলাদা। তো অর্থগুলো আমাদের লিখতে হবে। তো কপাল মানে হচ্ছে ললাট, আর কপল মানে হচ্ছে গণ্ডদেশ। গণ্ডদেশ বলতে কি গাল, আর এখানে কপাল মানে ললাট বলতে কপাল, যেটা আমরা বলি, ঠিক আছে, মাথার নিচে। এরপরের অংশ হচ্ছে দেখো পরের প্রশ্ন ডয়ের দাগে পদান্তর করো ঈশ্বর আর আত্মিক, এগুলোর পদ পরিবর্তন করতে হবে। তো ঈশ্বর হবে ঐশ্বরিক আর আত্মিক হচ্ছে আত্মা, পদ পরিবর্তন করলে। ঢয়ের দাগে অর্থ লিখতে হবে। এখানে ধ্বনি, ধ দন্তনয়ের রস্যিকার ধ্বনি আছে, আর ধয়ে বয়ে দন্তনয়ের রস্যিকার ধ্বনি আছে। তো ধ দন্তনয়ের রস্যিকার ধ্বনি মানে হচ্ছে সুন্দরী, আর ধয়ে বয়ে দন্তনয়ের রস্যিকার ধ্বনি এর মানে হচ্ছে শব্দ। 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো দুটির উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর করে, 3 দুগুণে 6 নম্বর দেওয়া আছে। কয়ের দাগে সাঁওতালি দেওয়াল চিত্র কিভাবে তৈরি করা হয় তা লেখন। দেখো সাঁওতালি দেওয়াল চিত্রের চওড়া রঙিন ফিতের মতো সমান্তরাল রেখা, চতুষ্কোণ, ত্রিভুজ সবই থাকে। চতুষ্কোণের ভিতরে চতুষ্কোণ অথবা ত্রিভুজের ভিতরে ত্রিভুজ বসিয়ে সাধারণত নকশা করা হয়। ঘরের চারপাশে ঘিরে থাকা মূল বেদিটিকে কালো রং করে তার সমান্তরালে বৃহৎ খানিক চওড়া একটি গেরুয়া রেখা টানা হয়। আবার তার উপরে সমান ছাড় দিয়ে আরেকটি সমান্তরাল কালো রেখা টানা হয়। এর ওপরে সাদা, আকাশি, গেরুয়া বা হলদে রঙের রেখা দিয়ে চতুষ্কোণ বা ত্রিভুজ পাশাপাশি বসিয়ে দেওয়াল ভরিয়ে তোলা হয়। সাধারণত এভাবে মাটি থেকে 6 ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয়। পরের দেখা হচ্ছে অনর্থক কেবল টর্চটাকে আর নিজেকে টর্চার করা, ঘটনাটি বর্ণনা করো। দেখো একবার রাঁচির রাস্তায় সাইকেলের টায়ার ফেসে যাওয়ায় লেখক খুব বিপদে পড়েন। তখন তিনি ফেরার জন্য গাড়ির অপেক্ষায় রইলেন, কিন্তু কোনো গাড়ি দেখা পেলেন না। এমন সময় একটা লরি এলেও সে লেখকের টর্চের সংকেতকে উপেক্ষা করে পাশ কাটিয়ে চলে যায়। এই ঘটনা প্রসঙ্গে লেখক উদ্ধৃতির অবতারণা করেছেন। গয়ের দেখা হচ্ছে আমার কাছে এ এক অলৌকিক ব্যাপার। লেখকের কাছে কোন বিষয়টি অলৌকিক ব্যাপার? পায়রারা কেন আঁধির মধ্যে পড়েও অন্ধ হয় না? দেখো লেখকের কাছে অলৌকিক ব্যাপার হলো মা পায়রা জানে কেমন করে ঠিক জায়গায় ঠোকর দিতে হবে যাতে করে ডিমের খোলাটি ভেঙে যাবে, অথচ বাচ্চার কিছু মাত্র ক্ষতি হবে না। এরপর দেখো পায়রার চোখের সামনে একটি ছোট পাতলা ফিনফিনে পর্দা থাকে। এই পর্দাই তাদের চোখকে ঝড়ের সময় রক্ষা করে। 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো দুটি এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 3 করে, 3 দুগুণে 6 নম্বর। পরের দেখা হাট কবিতায় গ্রাম্য হাটের যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। তো দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকা 10-12টি গ্রামের মধ্যে একটি হাট রয়েছে। সেখানে সন্ধ্যায় কেউ প্রদীপও জ্বালে না, সকালে কেউ ঝাঁট দিয়ে পরিষ্কার করে না। সারা দিনের কেনাবেচা শেষ করে বিকেলে সব ব্যাপারীরা ঘরে ফিরে যায়। ক্লান্ত কাকের ডানায় নদীর হাওয়া, বাঁশবাগানের ফাঁক দিয়ে বয়ে যাওয়া বাতাসের শব্দ অন্ধকার রাতের নীরবতাকে আরও প্রকট করে তোলে। অথচ এই হাটই দিনের বেলা সরগরম হয়ে থাকে। কত যে ক্রেতা ও বিক্রেতা নিত্য হাটে যাতায়াত করে তার হিসাব নেই। পরের দিকে ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য কি ধরতে গিয়েছিল। তো বাঘছানাটি যে বনে থাকতো সেখানে শিকারের উপযুক্ত হরিণ, ভেড়া কিছুই ছিল না। বনটি ছিল পাখিতে ভরা, তাই সে বাধ্য হয়ে পাখি ধরতে যেত। কিন্তু খুদে বাঘছানার পক্ষে সেটাও পেরে ওঠা অসম্ভব হতো। মুহূর্তে পাখিটা তার নাগালের বাইরে উড়ে যেত। আবার কাঁকড়া শক্তিশালী এবং ধারালো ডানা থাকে, সেটা না জেনেই বাঘ শাবকটি গিয়েছিল তার শিকার করতে, কিন্তু কাঁকড়ার কামড় খেয়ে বাঘছানাটি কান্না জুড়ে দেয়। এরপর সে কাদায় মিনি মৎস্য ধরতে যায়। তখন তার মা লজ্জা পেয়ে তাকে মনে করিয়ে দেয় যে সে কোনো ভোঁদর নয়, সে একটা বাঘ।
গয়ের দাগে পিঁপড়ে কবিতায় কবির কিরূপ মনোভাব প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও। তো যে জীব যত ছোটই হোক না কেন এই পৃথিবীতে সকলের সমান অধিকার আছে, সকলে মিলে পারস্পরিক ভালোবাসার বাঁধনে আনন্দের মাধ্যমে বেঁচে থাকাই কাম্য। তাই কবিতার মূল সুরই হলো সকলকে আপন করে নিয়ে সুখে ও শান্তিতে দিন অতিবাহিত করা। এরপর 5 নম্বর থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো দুটির উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর করে, 3 দুগুণে 6 নম্বর দেওয়া আছে। পরের দেখে হ জ বড় ল এ বর্ণিত বুড়ো বয়স বাড়ান বা কমান কিভাবে? তো দেখো হ জ বড় ল এ বর্ণিত বুড়ো 40 বছর হলে বয়স ঘুরিয়ে দেন 41 42 না গিয়ে তখন 39 38 37 করে কমতে থাকে। আবার 10 বছর নামলে 10 পর্যন্ত নামলে সেখান থেকে পুনরায় বয়স বাড়তে থাকে। ওকে, এরকম সে বয়স বাড়ায় আর কমায়। এরপর ক্ষয়ের দাগে হ জ বড় এ বর্ণিত উধো বুড়োর শরীরের বর্ণনা দাও। এখানে হ জ বড় এ বর্ণিত উধো বুড়োর লম্বায় 1.5 ফুট, তার পা পর্যন্ত লম্বা সবুজ দাড়ি, মাথা জুড়ে টাক এবং টাকের ওপর খড়ি দিয়ে কী সব যেন লেখা, তার হাতে সবসময় একটি হুঁকো থাকে। ওকে, নেক্সট দেখো গয়ের দাগে লেগে যা নারদ লেগে যা নারদ নারদ এ কথা কে বলেছে? এরপর যে ঘটনা ঘটেছে তা লেখো। তো এই কথা বলেছে কাক। এরপর মুহূর্তের মধ্যে উধো চিৎপাত হয়ে শুয়ে হাঁপাতে থাকে আর বুধো ছটপট করে তাকে হাত বোলায়। ওকে, তো বুধো কান্না শুরু করে, ওরে ভাই উধোরে তুই এখন কোথায় গেলি রে? উধো কাঁদতে লাগলো, ওরে হায় হায় আমাদের বুধোর কি হলো রে? এরপর দুজনে উঠে খানিক গলা জড়িয়ে কেঁদে কোলাকুলি করে দিব্যি খোশ মেজাজে ঘরের গাছের ফোকরের মধ্যে ঢুকে পড়ে। তাই দেখে কাকটাও তার দোকানপাট বন্ধ করে কোথায় যেন চলে গেল। ঠিক আছে, চলে গেল। তো এরকমভাবে আমরা লিখলাম। এরপর দেখো পরের প্রশ্ন 6 নম্বর দাগে কম বেশি 100টি শব্দে যে কোনো একটি অনুচ্ছেদ রচনা করতে হবে। প্রশ্নের মান 4 নম্বর। পরের দাগে দেওয়া আছে এখানে স্বামী বিবেকানন্দ, ঋতুরাজ বসন্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো যে কোনো একটি বিষয়ে তোমাদের একটি অনুচ্ছেদ রচনা লিখতে হবে। দেখো স্বামী বিবেকানন্দ সম্পর্কে আমরা লিখছি 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশ্বনাথ দত্ত এবং মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী। মায়ের দেওয়ার নাম ছিল বীরেশ্বর আর সবাই তাকে ডাকতো বিলে নামে। বাল্যকালে বিলে ছিল দুরন্ত ও সাহসী, সব বিষয়ে ছিল তার অদম্য কৌতূহল। আসল নাম নরেন্দ্রনাথ দত্ত। পরবর্তীকালে রামকৃষ্ণ দেবের শিষ্যত্ব গ্রহণ করার পর তার সন্ন্যাস জীবনের নাম হয় স্বামী বিবেকানন্দ। তিনি উত্তর কলকাতার মেট্রোপলিটন স্কুল থেকে প্রবেশিকা এবং কলকাতার বিশ্ববিদ্যালয় থেকে BA পাশ করেন। 1893 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ ভারতের প্রতিনিধি হিসাবে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব মহাধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন। ওকে, তো এরপর সেই ধর্মসভায় তিনি জগৎবাসীর কাছে হিন্দু ধর্মের কথা বিস্তারিত আলোচনা করেন। রামকৃষ্ণ দেবের তিরোধানের পর বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন ও 1899 খ্রিস্টাব্দে গঙ্গার তীরে বেলুর মঠ প্রতিষ্ঠা করেন। বর্তমান ভারত ভাববার কথা, প্রাচ্য ও পাশ্চাত্য প্রভৃতি তার বিখ্যাত গ্রন্থ। তার বাণী ভারত তথা বিশ্বের অজস্র মানুষকে অনুপ্রাণিত করে চলেছে এখনও। 1902 সালের 4 জুলাই তিনি পরলোক গমন করেন। এরপর ঋতুরাজ বসন্ত, এটার সম্পর্কে আমরা একটা দেখো রচনা লিখছি। বসন্তকালের সৌন্দর্য এবং শোভা আমাদের মনকে হরণ করে। ঋতুদের রাজা বসন্ত, তাই এই কালকে বলা হয় ঋতুরাজ। বাংলার ঋতুচক্রের সবচেয়ে শেষ ঋতু হলো বসন্ত। ফাল্গুন চৈত্র এই 2 মাস নিয়ে বসন্তকাল। বসন্তের নাতিশীতোষ্ণ আবহাওয়া, প্রাকৃতিক দৃশ্য সকলের প্রাণে আনে আনন্দের শিহরণ। পাতাঝরা গাছগুলোতে নতুন পাতা জন্মায়, আম গাছ মুকুলে ভরে যায়। বসন্তের বাতাস দক্ষিণ দিক থেকে বইতে থাকে। এই বাতাস মন উদাস করে দেয়। ঠিক আছে, এরপর দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেটা সম্পর্কে আমরা রচনা লিখছি। তোমরা যে কোনো একটা পরীক্ষা লিখবে। তো 1820 খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার অন্তর্গত বীরসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মা ছিলেন অসামান্য ব্যক্তিত্বময়ী নারী ভগবতী দেবী এবং পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্রের প্রথম শিক্ষা জীবন শুরু হয় গ্রামের পাঠশালায়। 9 বছর বয়সে ভর্তি হলেন কলকাতার সংস্কৃত কলেজে। মাত্র 12 বছর বয়সেই সংস্কৃত সাহিত্য, ব্যাকরণ, বেদান্ত, স্মৃতি, অলঙ্কার ইত্যাদি নানা বিষয়ে পাণ্ডিত্য অর্জন করে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। মাত্র 21 বছর বয়সে পাঠ্য জীবন শেষ করে ফোর্ট উইলিয়াম কলেজে সংস্কৃত বিভাগে অধ্যাপনার মধ্য দিয়ে বিদ্যাসাগর তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে আপন কর্মদক্ষতায় উক্ত কলেজে অধ্যক্ষ পদ গ্রহণ করেছিলেন। বিদ্যাসাগরের সমাজ সংস্কারের কাজে শ্রেষ্ঠ কীর্তি হল বিধবা বিবাহ প্রচলন। তিনিই হলেন
বাংলা গদ্যের জনক। তার শ্রেষ্ঠ রচনা শকুন্তলা ও সীতার বনবাস। অন্যান্য গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য বেতাল পঞ্চবিংশতি ও ভ্রান্তিবিলাস। শিশুদের জন্য লিখেছেন অনেক গ্রন্থ, যেমন বর্ণপরিচয়, বোধোদয়, কথামালা ইত্যাদি। 1892 খ্রিস্টাব্দে 29 জুলাই তিনি চিরবিদায় নেন। তো এরপর তোমাদের 7 নম্বর দাগে রয়েছে পত্র রচনা করো। প্রশ্নের মান 4 নম্বর। এখানে দেওয়া আছে তোমার জন্মদিনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুর কাছে চিঠি লেখো। ঠিক আছে, তোমার জন্মদিন সে বিষয়ে বন্ধুকে একটা আমন্ত্রণ পত্র তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তো তোমরা দেখো কীভাবে লিখবে। এখানে প্রথমে নিজের নাম ঠিকানাটা লিখবে, নিজের নাম, তারপর নিজের গ্রাম, পোস্ট, ওকে, তারপর থানা, জেলা, পিন নাম্বার দেবে, নিজের পুরো ঠিকানাটা এখানে ডান দিকে লিখবে। এরপর প্রিয় বন্ধু লিখে নিজের বন্ধুর নামটা লিখবে। দেখো পত্রের শুরুতেই তোমার জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা এবং তোমার পরিবারের প্রতি রইল আমার সশ্রদ্ধ প্রণাম। আগামী 10ই মে এখানে তোমার যে জন্ম তারিখ সেটা লিখবে। ঠিক আছে, আমার জন্মদিন, ওই দিন সন্ধ্যায় আমাদের বাড়িতে ছোট একটা অনুষ্ঠানের আয়োজন করেছি, ওই অনুষ্ঠানে তোমাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। আমার অন্যান্য বন্ধুরাও উপস্থিত থাকবে, আমরা সবাই মিলে অনেক আনন্দ করব, তোমার অপেক্ষায় থাকবো। ঠিক আছে, তো এরকমভাবে সংক্ষেপে তোমরা লিখবে। তারপর ইতি তোমার বন্ধু লিখে এখানে নিজের নামটা লিখবে, পুরো নামটা লেখা দরকার নেই, শুধু প্রথম নামটুকু লিখবে। ওকে, আর এরপর বাঁ দিকে নিজের বন্ধুর পুরো নাম, পুরো ঠিকানা এবং শেষের তারিখ লিখবে। ঠিক আছে, এরকম করে লিখবে। তো এর সঙ্গে আরও একটি অথবা দিয়ে রয়েছে, দেখো অসুস্থতার কারণে তুমি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে, অর্থাৎ বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারোনি। ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের বা শিক্ষিকা হলে শিক্ষিকা তার কাছে একটি পত্র রচনা করো। ঠিক আছে, তো দেখো কিভাবে লিখবে। এখানে প্রথমে মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, শিক্ষিকা হলে শিক্ষিকা মহাশয়া লিখবে। এরপর স্কুলের পুরো নাম লিখবে এবং স্কুলের পুরো ঠিকানাটা এখানটায় লিখবে। ঠিক আছে, নিজের স্কুলের নাম, স্কুলের ঠিকানা লিখবে এবং তারিখ লিখবে, যেদিনকে লিখবে সেদিনকার তারিখ এখানে দেবে। এরপর দেখো তো বিষয়টা হচ্ছে কি, অনুপস্থিতির জন্য ছুটির আবেদন, এই বিষয়ে আমরা আবেদনপত্রটা লিখব। তো মহাশয় বা মহাশয়া, শিক্ষক হলে লিখবে মহাশয়, শিক্ষিকা হলে লিখবে মহাশয়া। তো বিনীত নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয়ের 7ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। গত 1/5/2025 থেকে, এখানে আমি একটা ডেট দিয়েছি, ডেটটা তোমরা নিজের মতো করে পরিবর্তন করে দিতে পারো। 1/5/2025 থেকে 5/5/2025 পর্যন্ত অসুস্থ থাকার কারণে বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি। অতএব মহাশয়ের নিকট আমার বিনীত নিবেদন, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে উক্ত 5 দিনের ছুটি মঞ্জুর করলে আমি আপনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ থাকব। তো এইভাবে সংক্ষেপে লিখবে। লেখার পর বিনীত, ঠিক আছে, আপনার একান্ত অনাগত ছাত্র বা ছাত্রী হলে লিখবে ছাত্রী, লিখে নিজের পুরো নামটা এখানটায় লিখবে। ঠিক আছে, তারপর শ্রেণী হচ্ছে কি 7ম, রোল নাম্বার লিখবে, সেকশন থাকলে সেকশনটা লিখবে এবং বাদ দিকে এখানে নিজের পুরো নাম, পুরো ঠিকানাটা এখানটায় লিখে দেবে। ঠিক আছে, তো এরকম করে তোমরা এই পত্রটিকে লিখবে। তো দেখো আমরা আজকের এই ভিডিওতে তোমাদের ক্লাস 6-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি প্রশ্নপত্র বা নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর কিন্তু আমরা এখানে আলোচনা করলাম। সমস্ত প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, ওকে, এবং মুখস্থ করে নেবে। এবং এখানে আমরা যে সমস্ত প্রবন্ধ রচনা এবং তোমাদের যে চিঠিগুলো এখানে আলোচনা করলাম সবগুলো তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। আর যদি এই সমস্ত প্রশ্নদের পিডিএফ ফাইল পেতে চাও, সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। অ্যাপের মধ্যে পেইড কোর্সের মধ্যে কিন্তু এই সমস্ত সাবজেক্টের বা এই সমস্ত প্রশ্নদের পিডিএফ ফাইল এবং ভিডিও দেওয়া থাকবে। সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস রিভিশন, এইসব কিছু ভিডিও আর পিডিএফ পাশাপাশি থাকবে এবং পিডিএফগুলো তোমরা নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে এবং আর ভিডিওগুলো সেখান থেকে তোমরা কিন্তু অ্যাড ছাড়াই দেখতে পারবে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করে ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে আর কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মতামত লিখবে। এবং তো চলো আজকে আমরা ভিডিওটাকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।